পড়ছি ভার্জিনিয়া উলফের বিখ্যাত উপন্যাস টু দ্য লাইট হাউস। উপন্যাসটির আজ ৮ম পর্ব। বাতিঘরে। এখানে আসার মানেটা আসলে কি? এই সব কিছুর কি অর্থ আছে? লিলি ব্রিস্কো নিজেকে প্রশ্ন করল। নাস্তার টেবিলে সে এখন একা, তাই তার ইচ্ছে হচ্ছে আরও ১ কাপ কফি নিয়ে আসে, কিংবা না হয় এখানেই বসে থাকে। আসলে এখানে সে কেন এসেছে? রামসে পরিবারের সাথে আজই প্রথম সকালে লিলি ঠিক সহজ হতে পারছে না। তার মনে হচ্ছে সে পর্যন্ত না তার মনের এই মেঘ সরে যায়, যে পর্যন্ত তার বর্তমান অবস্থার সাথে খাপ খায়, যে পর্যন্ত বইয়ে পড়া এমন কোনো শব্দ বা বুলি বা প্রবাদের পুনরুক্তি করলেই যেন তার মনের এই শূন্যতা দূর করা যাবে। আসলে মিসেস রামসের মৃত্যুর এতগুলো বছর পর এখানে এসে তার কেমন লাগছে? কিছুই না বলার মতো কিছুই সে খুঁজে পাচ্ছে না। গতকাল রাতে লিলি যখন এখানে এসেছে তখন সব কিছু অন্ধকার রহস্যের চাদরে ঢাকা ছিল। এখন সে জেগে আছে, বসে আছে নাস্তার টেবিলে সেই পুরনো কোণটাতে, কিন্তু এখন সে বসে আছে একা। অবশ্য সবেমাত্র সকাল হয়েছে, ৮টার বেশি বাজে না। একটা অভিযানের আয়োজন করা হয়েছে এখন। মিস্টার রামসে, জেমস আর ক্যাম এরা সবাই বাতিঘরে যাচ্ছে। এতক্ষণে অবশ্য তাদের চলে যাওয়া উচিত ছিল, জোয়ারের সময় বা এমন কিছুর সাথে যেন তাদের তাল মেলাতে হবে। কিন্তু ক্যাম তৈরি হয়নি, জেমস তৈরি হয়নি, আর ন্যান্সি স্যান্ডউইচ ফরমাইশ করতে ভুলে গেছে। মিস্টার রামসে তার মেজাজ ধরে রাখতে পারেননি, ধরাম করে দরজা লাগিয়ে বের হয়ে গেছেন। মিস্টার রামসে বলেছেন, এখন আর গিয়ে কি লাভ? ন্যান্সি উধাও হয়ে গেছে। মিস্টার রামসে রাগে ফোঁস করতে করতে ছাদ বারান্দা থেকে নিচে নামছেন আর উঠছেন। কোনো বাড়ি জুড়ে দরজার ধরাম শব্দ আর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এখন ন্যান্সি হুট করে ঢুকে ঘরের চারদিকে তাকিয়ে আধো হতভম্ব হয়ে আর আধো উগ্রভাবে জিজ্ঞেস করল, আচ্ছা, বাতিঘরে একজন মানুষ কি পাঠায়? প্রশ্নটা এমনভাবে করল ন্যান্সি যেন সে কাজটি করতে পারবে বলে তার মনে সন্দেহ আছে, আর সে নিজেকে জোর করেই কাজটা করাচ্ছে। আসলে বাতিঘরে কি কি নিয়ে যেতে হয়? অন্য সময় হলে লিলি ন্যান্সিকে উপদেশ দিত চা পাতা, তামাক পাতা আর পত্রিকা নিয়ে যেতে, কিন্তু আজ সকালে ন্যান্সির প্রশ্নটা কেমন যেন অতি অদ্ভুত ঠেকছে তার কাছে। বাতিঘরে একজন মানুষ কি পাঠায়? কথাটা শুনে লিলির মনে হচ্ছে যেন একজন মানুষের মনের দরজা খুলে আছে, দরজাটা নড়ছে, এদিক ওদিক দুলছে আর তাকে বোকার মতো করে প্রশ্ন করাচ্ছে, কি পাঠায় একজন মানুষ? একজন মানুষ কি করে এখানে? একজন মানুষ কেন বসে আছে আসলে? ন্যান্সি আবার চলে গেছে। লম্বা টেবিলটায় পরিষ্কার সব কাপের মাঝে বসে লিলির নিজেকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন অনুভব করছে। সে এখন কেবল দেখতে পারে, প্রশ্ন করতে পারে আর চিন্তা করতে পারে। বাড়িটা, জায়গাটা, সকালটা সব কিছু তার কাছে অপরিচিত লাগছে। তার মনে হচ্ছে এই জায়গাটার প্রতি তার কোনো টান নেই, কোনো সম্পর্ক নেই। কিছু একটা ঘটেছে নিশ্চয়ই, আর যাই ঘটেছে মনের ১ পা বাইরে দাঁড়িয়ে একটা কণ্ঠস্বর যেন প্রশ্ন করছে। এটা কাপবোর্ডে নেই, এটা সিঁড়িতলায় নেই। কেউ কেঁদে কেঁদে বলল, যে সুতোটা সব বেঁধে রাখে তা কেটে গেছে, আর তাই সবাই এখানে ওখানে ভেসে বেড়াচ্ছে। কি উদ্দেশ্যহীন সব কিছু, কি গোলমেলে, কি অবাস্তবিক। শূন্য কফির কাপের দিকে তাকিয়ে লিলি ভাবছে, মিসেস রামসে মরে গেছে, অ্যান্ড্রিউ নিহত হয়েছে, ক্রুও বেঁচে নেই। কথাগুলো আবার পুনরাবৃত্তি করলেও তার মনে কোনো ঝড় বইবে না, কোনো অনুভূতি হবে না। জানালার বাইরে তাকিয়ে লিলি বলল, আর আমরা এমন একটি বাড়িতে এমন একটা সকালে একত্রিত হই, খুব সুন্দর শান্ত একটা দিন। লিলির কাছ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মিস্টার রামসে তার মাথা তুললেন আর তার বিরক্তিকর বন্য দৃষ্টি দিয়ে সরাসরি তাকালেন। এখনও মিস্টার রামসের দৃষ্টিতে সেই আগের প্রভুত্ব বিদ্যমান আছে। তিনি এমনভাবে তাকিয়েছেন যেন তিনি লিলিকে ১ সেকেন্ডের জন্য দেখেছেন,
প্রথমবারের মতো দেখেছেন, চিরকালের মতো দেখেছেন। আর লিলি মিস্টার রামসের কাছ থেকে পালাতে, তার দাবি থেকে মুক্তি পেতে, তার স্বেচ্ছাচারী প্রয়োজন দূরে ঠেলে দিতে শূন্য পেয়ালা থেকে কফি পান করার ভান করছে। মিস্টার রামসে লিলির দিকে তাকিয়ে মাথা নাড়ছেন আর অগ্রসর হচ্ছেন। লিলি শুনতে পাচ্ছে মিস্টার রামসে যেন বলছে একান্ত, শুনতে পাচ্ছে মিস্টার রামসে বলছে উচ্ছন্ন। আর এই সকালের অন্য সব কিছুর মতো শব্দগুলো সংকেতের রূপ নিচ্ছে, যা সামনের ধূসর সবুজ দেয়ালে লেখা আছে। যদি লিলি সংকেতগুলো একত্র করতে পারত কিংবা এক বাক্যে লিখতে পারত, তবে হয়তো কিছু সত্য জানতে পারত। বৃদ্ধ ক্যারমিকাল নিয়মমাফিকভাবে এলেন, তার কফির পেয়ালা নিলেন আর রোদে গা পেতে দিলেন। এই যে বাতিঘরে যাওয়ার ব্যাপারটা, অসাধারণ এই অবাস্তবিকতা ভয়াবহ, কিন্তু কিছুটা উত্তেজকও। কিন্তু একজন মানুষ বাতিঘরে কি পাঠায়? এই প্রশ্নটা এখন সরে গেছে, একা হয়ে গেছে। অপর পাশের দেয়ালে ধূসর সবুজ আলো, শূন্য জায়গা। এরকম ভিন্ন ভিন্ন অংশ কিভাবে একসাথে আনা যায়? লিলি নিজেকে জিজ্ঞেস করল। টেবিলে তার বানানো পলকা এক আকৃতি কেউ যেন ভেঙে দিচ্ছে এভাবে জানলার দিকে পিঠ ফেরালো লিলি, যাতে মিস্টার রামসে তাকে কম দেখতে পান। তার এখান থেকে অবশ্যই পালানো উচিত, কোথাও গিয়ে একা বসে থাকা উচিত। হঠাৎ লিলির মনে পড়ল 10 বছর আগে এই টেবিলে একটা পত্রপল্লবের টেবিল ক্লথ ছিল, যা সেই মুহূর্তে তার চোখে দৈববাণীর মতো ধরা দিয়েছিল। সে সময় তার ছবির পটভূমি নিয়ে একটা সমস্যা হয়েছিল। সে বলেছিল গাছটা মাঝে সরিয়ে নেবে। ওই ছবিটা সে কখনো শেষ করেনি। এখন সে ছবিটা আঁকতে পারবে। এত বছর জুড়ে ছবিটা তার মনে কড়া নেড়ে গেছে। লিলি উৎকণ্ঠিত হলো। তার রংতুলিগুলো কোথায়? তার রংতুলি? হ্যাঁ, গত রাতে হলঘরে সেগুলো সে ফেলে এসেছে। এখনই তাকে আঁকা শুরু করতে হবে। মিস্টার রামসে পেছনে ফিরে তাকানোর আগেই লিলি দ্রুত উঠে গেল। লিলি নিজের জন্য একটা চেয়ার আনল। বাগানের শেষ প্রান্তে তার আইবুড়ো চালে সঠিকভাবে ইজেলটা স্থাপন করল। ইজেলটা সে ক্যারমিকেলের খুব কাছাকাছি স্থাপন করল না, আবার এমন দূরত্বে স্থাপন করল যাতে মিস্টার রামসের কাছ থেকে বাঁচতে ক্যারমিকেলের নৈকট্য তাকে সুরক্ষা দিতে পারে। হ্যাঁ, ঠিক 10 বছর আগে সেই দিনের মতো ঠিক এখানেই ইজেলটা রাখতে হবে। এই যে দেয়াল, ঝোপ আর গাছ, তখন ছবিটাতে সমস্যা ছিল বস্তুসমূহের পারস্পরিক সম্পর্ক নিয়ে। এত বছর ধরে লিলি তার মনে এই ছবিটা বয়ে বেড়াচ্ছে। এখন মনে হচ্ছে সমাধান সে বের করে ফেলেছে। সে এখন জানে সে কী করতে চায়। কিন্তু মিস্টার রামসে লিলিকে জ্বালিয়ে মারছেন। লিলি কিছুই করতে পারছে না। সব জায়গায় তিনি এসে দাঁড়াচ্ছেন। এখন মিস্টার রামসে ছাদ বারান্দায় ওঠানামা করছেন। লিলির দিকে তারই অগ্রসর হওয়াটা ধ্বংসাত্মক গোলমেলে। লিলি ছবি আঁকতে পারছে না। সে থেমে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, চটের কাপড়টা তুলে নিচ্ছে, রঙের টিউব থেকে রং টিপে বের করছে। তবে সে যাই করছে মিস্টার রামসেকে প্রতিহত করার জন্যই করছে। মিস্টার রামসে লিলির কোনো কিছু করে ওঠা অসম্ভব করে তুলছেন। লিলি যদি মিস্টার রামসেকে বিন্দুমাত্র সুযোগ দেয়, যদি মুহূর্তের জন্য লিলিকে ব্যস্ত না দেখে, মিস্টার রামসে এসে তার মাথায় চড়ে বসবেন আর গত রাতের মতো বলে বসবেন, তুমি এবার দেখবে আমরা বেশ বদলে গেছি। গত রাতে তিনি নিজের চেয়ার থেকে উঠে তার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলেছিলেন। টেবিলে বসে থাকা মিস্টার রামসের 6 সন্তান তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল। যে সন্তানদের সবাই ইংল্যান্ডের রাজা রানীর নামে ডাকত, যেমন দ্য রেড, দ্য ফেয়ার, দ্য উইকেড, দ্য রুথলেস। লিলি বুঝতে পারল এরা এখন বাবার অধীনে কতটা ক্ষিপ্ত হয়ে আছে। দয়ালু মিসেস ব্যাকউইথ কিছু একটা আবেগী কথা বলেছিল, কিন্তু পুরোটা সন্ধ্যাটা লিলি ভেবেছে বাড়িটা কতটা বিচ্ছিন্ন আবেগে পরিপূর্ণ। আর এই কোলাহলের মধ্যে কিনা মিস্টার রামসে উঠে দাঁড়িয়েছেন, লিলির হাতে চাপ দিয়ে বলেছেন, এখন তুমি দেখবে আমরা বেশ বদলে গেছি। কথাটা শুনে কেউ কিছু বলেনি বা নড়াচড়া করেনি, কিন্তু মনে হয়েছে মিস্টার রামসেকে এমন কিছু বলার ব্যাপারে সমর্থন করতে তাদের বাধ্য করা হয়েছে। কেবল জেমস, সবচেয়ে বিষণ্ণ একজন, বাতির দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছে। ক্যাম্প তার আঙুলে রুমালটা পেঁচিয়েছে। তারপর মিস্টার রামসে তার বাচ্চাদের মনে করিয়ে দিয়েছেন আগামীকাল তাদের বাতিঘরে যেতে হবে।
তাদের অবশ্যই 7:30টার মধ্যে তৈরি হয়ে হলরুমে থাকতে হবে। তারপর দরজায় হাত রেখে মিস্টার রামসে ঘুরে দাঁড়িয়েছেন আর জিজ্ঞেস করেছেন, তারা কি যেতে চায় না? ছেলে মেয়েদের কি আর না করার উপায় আছে? একটা বিশেষ কারণেই মিস্টার রামসে তার বাচ্চাদের বাতিঘরে নিয়ে যেতে চেয়েছেন। তারা যেতে না চাইলেই মিস্টার রামসে হতাশার কালো জলে মর্মান্তিকভাবে নিজেকে নিক্ষেপ করবেন। ঈশ্বর প্রদত্ত কি দৃষ্টিই না পেয়েছেন মিস্টার রামসে? নির্বাসিত রাজার মতো তাকান তিনি। দোনো মনা করে জেমস বলেছে, হ্যাঁ। ক্যাম একটু থতমত খেয়েই হ্যাঁ বলেছে। হ্যাঁ হ্যাঁ, তারা দুজনই যাবে। ব্যাপারটা লিলিকে আহত করেছে। না পর্দা, না ধুলো, না আবরণ, এই অত্যাচার ছেলে মেয়েগুলো নিগৃহীত হচ্ছে, তাদের ইচ্ছা অবদমিত হচ্ছে। জেমসের বয়স 16, ক্যামের 17 হয়তো। লিলি চারপাশে তাকিয়ে এমন একজনকে খুঁজেছিল যে এখানে উপস্থিত নেই, মিসেস রামসেকে হয়তো। কিন্তু এমন কাউকে খুঁজে পায়নি লিলি। সেখানে কেবল মিসেস ব্যাকউইথ বসে বসে নিজের স্কেচগুলো উল্টে পাল্টে দেখছিল। তারপর লিলি ক্লান্ত হয়ে গিয়েছিল। তখনও সমুদ্রের সাথে তার মন ওঠানামা করছিল। এত বছর পর জায়গাটার গন্ধ আর স্বাদ তাকে গ্রাস করে নিয়েছিল। তার দৃষ্টির উপর মোমের আলো নাচছিল। সে নিজেকে হারিয়ে ফেলেছিল, ডুবে গিয়েছিল। তারাজলা রাতটা খুব সুন্দর ছিল। সমুদ্রের স্রোত শোনা যাচ্ছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতেই। সিঁড়ির কাছের জানালার চাঁদটা তাদের বিস্মিত করেছিল। বিছানায় যেতেই লিলি ঘুমিয়ে পড়েছিল। পরিষ্কার ক্যানভাসটা লিলি এখন ইজেলের উপর একটা ঢালের মতো শক্তভাবে স্থাপন করল। ঢালটা হালকা, তবে সে আশা করল এটা মিস্টার রামসেকে আর তার উত্তেজনাকে প্রতিহত করার জন্য যথেষ্ট। মিস্টার রামসের পিঠ তার দিকে ঘুরতেই লিলি যথাসম্ভব ভালোভাবে ক্যানভাসে এখানকার রেখা ওখানকার বস্তুর দিকে নজর দেওয়ার চেষ্টা করল। কিন্তু এভাবে ছবি আঁকতে পারার প্রশ্নই আসে না। মিস্টার রামসে 50 ফিট দূরে থাকুক, লোকটা যাতে লিলির সাথে কথাই বলতে না পারে, যেন লিলিকে দেখতেই না পারে। তিনি অস্বস্তিতে ফেলেন, তিনি গ্রাস করতে চান, তিনি নিজেকে আরোপ করেন। মিস্টার রামসের সব কিছু বদলে দেন। মিস্টার রামসে অন্যদিকে ঘুরে থাকলেও লিলি রং দেখতে পায় না, রেখা দেখতে পায় না। সে কেবল ভাবতে পারে। লিলি ভয় পায় যে কোনো সময় মিস্টার রামসে তার উপর এসে হামলা করবে, কিছু চাইবে। লিলি ধারণা মিস্টার রামসে এমন কিছু তার কাছে চাইবে যা হয়তো সে দিতে পারবে না। লিলি একটা ব্রাশ রেখে দেয় আর একটা বেছে নেয়। বাচ্চাগুলো কখন আসবে আর কখন এরা সব চলে যাবে? লিলি অস্থির বোধ করে। লিলির খুব রাগ হয় মিস্টার রামসের উপর। এই লোকটা কাউকে কিছু দেয় না, শুধু নেয়। আর অন্যদিকে লিলি বাধ্য হবে তার চাওয়া পূরণ করতে। মিসেস রামসে ওনাকে প্রচুর দিয়েছে, দিতে দিতেই মহিলাটা মরে গেছে, আর এইসব ঝামেলা ফেলে রেখে গেছে। আসলেই লিলির প্রচণ্ড রাগ হলো মিসেস রামসের উপর। কিছুটা কাঁপতে থাকা আঙুলে ব্রাশ ধরে লিলি ঝোপ, সিঁড়ি আর কুয়োর দিকে তাকালো। সব মিসেস রামসের দোষ। সে মরে গেল, আর এদিকে লিলি এই 44 বছর বয়সে কোনো কাজ করা শিখতে পারল না। মিছিমিছি সময় পার করছে, রং তুলি নিয়ে খেলছে, এমন একটা জিনিস নিয়ে খেলছে যা কেউ খেলে না। এইসব কিছু মিসেস রামসের দোষ। সে মরে গেছে। যে সিঁড়ির ওপর মিসেস রামসে এসে বসত, এখন সেটা শূন্য দেখাচ্ছে। সে মরে গেছে। কিন্তু লিলি কেন বারবার এই একই কথা মনে করছে? কেন বারবার এমন একটা অনুভূতির কথা উত্থাপন করার চেষ্টা করছে যা সে অনুভবই করেনি? এক ধরনের অধার্মিকতা আছে ব্যাপারটাতে। সব অনুভূতি শুকিয়ে গেছে, সব ম্লান হয়ে গেছে, সব যাপিত হয়ে গেছে। রামসে পরিবারের উচিত হয়নি লিলিকে এখানে দাওয়াত করার। লিলির উচিত হয়নি এখানে আসা। 44 বছর বয়সে এভাবে সময় নষ্ট করার মানে হয় না। সে এখন ছবি নিয়ে খেলাধুলা পছন্দ করে না। এই নষ্ট গোলমেলে আর দ্বন্দ্বের পৃথিবীতে রং তুলি একটা নির্ভরশীল বস্তু। জেনে শুনে এটা নিয়ে খেলাধুলা করার কোনো মানে হয় না। লিলির ছবি আঁকা থেকে মন উঠে গেছে, কিন্তু মিস্টার রামসের কারণে এখন তাকে এটাই করতে হচ্ছে। মিস্টার রামসে যেন তার মাথায় চড়ে বসে তাকে বলেছেন, লিলি, যতক্ষণ না আমি যা চাই তা দিচ্ছ, ততক্ষণ তুমি তোমার ক্যানভাসে হাত দেবে না। এই যে এখন মিস্টার রামসে আবার লোভীর মতো বিরক্তিকরভাবে তার কাছে আসছে। হতাশ হয়ে ডান হাত নামিয়ে রেখে লিলি ভাবল, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা শেষ হতে দেওয়াই ভালো হবে।
এমন পরিস্থিতিতে নানান মহিলার মুখে জলজল করে ওঠা দীপ্তি, উচ্ছ্বাস বা আত্মসমর্পণ লিলি নিশ্চিত অনুকরণ করতে পারবে। উদাহরণস্বরূপ মিসেস রামসের মুখ। লিলি এসব ক্ষেত্রে মিসেস রামসের মুখটা মনে করতে পারে। একটা সহানুভূতির ভাবের সাথে নারীদের প্রাপ্ত সেই বিশেষ উপহারের আনন্দ লেগে থাকত মিসেস রামসের মুখে এমন পরিস্থিতিতে। যদিও এই আনন্দের কারণ তার মুখে স্পষ্ট হতো না, তবে তার মুখে স্পষ্ট হতো নারীদের উপর অর্পিত মানুষের সামর্থ্যের সবচেয়ে গুরুতর আশীর্বাদ। এই তো এখন মিস্টার রামসে তার পাশে এসে দাঁড়িয়েছেন। লিলি যা পারে দেবে তাকে। লিলি যেন কিছুটা জড়সড় হয়ে আছে, মিস্টার রামসে ভাবলেন। মেয়েটা একটু ছোটোখাটো কিন্তু অনাকর্ষণীয় নয়। মেয়েটাকে তিনি পছন্দই করেন। উইলিয়াম ব্যাংকসের সাথে একবার বিয়ের কথা হয়েছিল, পরে আর তা এগোয়নি। তার স্ত্রীও লিলিকে পছন্দ করত। নাস্তার টেবিলে মিস্টার রামসে একটু মেজাজ দেখিয়েছিলেন, আর এভাবে মেজাজ দেখানোর পর এমন একটা সময় আসে যখন তার ভেতর প্রচণ্ড চাহিদা তৈরি হয়। একজন নারীর কাছে গিয়ে তাকে জোর করার মতো দাঁড়িয়ে যায় ব্যাপারটা। তার স্পষ্ট না বুঝেই কিভাবে তার চাহিদা পূরণ হবে তা না ভেবেই তার যা দরকার তা পেতে মরিয়া হয়ে ওঠেন তখন তিনি। জিনিসটা হচ্ছে সহানুভূতি। মিস্টার রামসে লিলিকে বললেন, তোমার খেয়াল রাখছো তো ওরা? যা যা দরকার তা পাচ্ছ তো? হ্যাঁ ধন্যবাদ, সবই ঠিক আছে, ভীত কণ্ঠে বলল লিলি। না, লিলি এই কাজ করতে পারবে না। তা না হলে সহানুভূতির প্রসারণে তাৎক্ষণিক ভেসে যেতে হবে তাকে। তার উপর এই চাপ অসহনীয়। কিন্তু লিলি আটকে গেল। দুজনে চুপ করে রইল, দুজনে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। মিস্টার রামসে ভাবলেন, আমি এখানে থাকতেও কেন লিলি সমুদ্রের দিকে তাকিয়ে আছে? আশা করি সমুদ্র শান্ত থাকবে আর আপনারা বাতিঘরে যেতে পারবেন, লিলি বলল। মিস্টার রামসে অস্থিরভাবে ভাবলেন, বাতিঘর? বাতিঘর? ওখানে গিয়ে কি হবে? তাৎক্ষণিকভাবে এক আদিম তাড়নায় তাড়িত হয়ে লিলি ভাবল, এই লোকের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো নারী এক্ষেত্রে চিৎকার করত, বা কিছু বলতো, বা কিছু করত। সে নিজেই কেবল কিছু করতে পারছে না। তিক্তভাবে নিজেকে উপহাস করল লিলি। আমি কোনো নারীই না আসলে, আমি একটা বিকৃত বুদ্ধি, বদরাগী, শুষ্ক আইবুড়ো হয়তো। মিস্টার রামসে লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি অপেক্ষা করতে লাগলেন। লিলি কি কিছুই বলবে না? সে কি বুঝতে পারছে না মিস্টার রামসে তার কাছে কি চান? এরপর মিস্টার রামসেই কথা শুরু করলেন। তিনি বললেন, লাইট হাউসে যাওয়ার একটা আলাদা কারণ আছে। তার স্ত্রী ওখানকার বাতিঘর দেখাশোনা করার লোকটাকে জিনিসপত্র পাঠাতেন। সেখানে একটা যক্ষা আক্রান্ত ছেলে আছে, ওই যে বাতিঘর রক্ষকের ছেলে। মিস্টার রামসে গভীরভাবে দীর্ঘশ্বাস ফেললেন, অর্থপূর্ণভাবে শ্বাস ফেললেন। লিলি কেবল প্রার্থনা করতে লাগল, মিস্টার রামসের অনুতাপের এই বিপুল স্রোতধারা, সহানুভূতির জন্য এই অতৃপ্ত ক্ষুধা, লিলি যাতে তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে এই চাওয়া, আর তার দুঃখ লিলির দিকে প্রবাহিত করার বাসনা, এগুলো লিলিকে ভাসিয়ে দেওয়ার আগেই যেন তাকে মুক্তি দিয়ে ভিন্ন দিকে চলে যায়। মাটিতে বুড়ো আঙ্গুল ঘষে মিস্টার রামসে বললেন, এরকম নৌ অভিযান অনেক কষ্টকর। তবুও লিলি চুপ করে রইল। লিলি একটা আকাঠ, একটা পাথর, ভাবল মিস্টার রামসে। এরকম ভ্রমণ বেশ ক্লান্তিকর। অসুস্থ এক দৃষ্টি দিয়ে মিস্টার রামসে বললেন, আর লিলির মিস্টার রামসের সুন্দর হাতে বমি করে দিতে মন চাইল। তিনি ভাবল তিনি অভিনয় করছেন, এই মহান লোকটা নাটক করছে। এসব ভয়ঙ্কর অশ্লীল। আর এক মুহূর্ত এই অতিমাত্রার দুঃখের ভার বহন করা আর অনুতাপের আচ্ছাদনকে আশ্রয় দিয়ে যাওয়া লিলির পক্ষে অসম্ভব বলে সে নিজেকেই জিজ্ঞেস করল, তার ছেলেমেয়েরা কি আর আসবে না? এখনও লিলি কথা বলতে পারছে না। মিস্টার রামসে এখানে দাঁড়িয়ে থাকার কারণে শব্দের পুরো দিগন্ত যেন বস্তুহীন শূন্য হয়ে গেছে। তাই কোনো কথা যেন বলা যাচ্ছে না, বিস্মিত হয়ে শুধু অনুভব করা যাচ্ছে। মিস্টার রামসের এখানে দাঁড়িয়ে থাকার কারণে তার দুঃখী দৃষ্টিও রোদমাখা ঘাসগুলোকে কেমন বিবর্ণ করে দিচ্ছে, আর লালচে তন্দ্রালু সম্পূর্ণ সন্তুষ্ট মিস্টার ক্যারমিকেলের উপর ছায়া ফেলেছে। মিস্টার ক্যারমিকেল একটা ফ্রেঞ্চ উপন্যাস পড়ছেন, একটা রেশমি কাপড়ের মতো, একটা প্রকট অস্তিত্বের মতো। দুর্ভাগা এই পৃথিবীতে সমৃদ্ধির পতাকা দুলিয়ে যাচ্ছেন, যা একেবারে বাতিল ভাবনাকেও তাল দিয়ে যায়। আর এই লোকটাকে, মিস্টার রামসে, এই লোকটাকে দেখো,
এই লোকটা যেন বলছে আমার দিকে তাকাও। আর লিলি এই বিষয়ে নিশ্চিত যে মিস্টার রামসে সারাদিন ভাবে আমার কথা ভাবো, আমার কথা ভাবো। লিলি প্রার্থনা করল মিস্টার রামসের এই চাহিদার স্তূপও যেন তাদের সাথে সমুদ্রে ভেসে ভেসে দূরে চলে যায়। লিলি যেভাবে মিস্টার রামসের 1-2 গজের মধ্যে তার ইজেল স্থাপন করেছে, এক্ষেত্রে যে কোনো পুরুষ মানুষ এই কঠোর নিঃসরণ, এই বিলাপ বন্ধ করে দিত। আর যে পরিমাণ ভয়াবহ পরিস্থিতিতে লিলি এখন দাঁড়িয়ে আছে, এক্ষেত্রে যে কোনো নারীর জানা উচিত কী করতে হবে। এভাবে বোকার মতো দাঁড়িয়ে থাকা একেবারে তার অপারগতা, একজন স্ত্রীলিঙ্গের মানুষ হিসাবে তার ব্যর্থতা। একজন এক্ষেত্রে বলে, কি যেন বলে, ও মিস্টার রামসে, প্রিয় মিস্টার রামসে। এভাবে কথা বলতে পারে, স্কেচ করতে পারা বৃদ্ধ মহিলারা। মিসেস ব্যাকউইথ এক্ষেত্রে তাৎক্ষণিকভাবেই সঠিকভাবেই বলে ফেলতেন, কিন্তু লিলি পারেনি। তারা দুজন দাঁড়িয়ে আছে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে। মিস্টার রামসের প্রকাণ্ড আত্মপ্রেম, সহানুভূতির জন্য তার চাহিদা একটা পুকুর হয়ে লিলির পায়ের সামনে ছড়িয়ে আছে। আর হতচ্ছাড়া পাপি লিলি যা করছে তা হলো তার স্কার্ট হাঁটুর কাছে মুড়িয়ে রেখেছে যাতে ভিজে না যেতে হয়। রংতুলি আঁকড়ে ধরে একেবারে নিশ্চুপ হয়ে লিলি দাঁড়িয়ে আছে। ঈশ্বরের স্তুতি করে শেষ করা যাবে না। লিলি বাড়ির ভেতর থেকে আসা শব্দ শুনতে পেল। নিশ্চয়ই জেমস আর ক্যাম আসছে। কিন্তু মিস্টার রামসে হঠাৎ অস্থিরভাবে, বিরক্তি নিয়ে এভাবে মাথা নাড়লেন যেন তিনি জানেন তার হাতে আর বেশি সময় নেই। আর তাই তিনি তার নিঃসঙ্গ ব্যক্তিত্বের উপর তার ঘনীভূত দুঃখের অপরিসীম বোঝা চাপিয়ে দিয়েছেন। তার বয়স, দুর্বলতা আর নির্জনতা চাপিয়ে দিয়েছেন। তো এরপর কোনো নারী কিভাবে তাকে অবহেলা করতে পারে? মিস্টার রামসে খেয়াল করলেন তার জুতোর ফিতা খুলে আছে। নিচের দিকে তাকিয়ে লিলি ভাবল, মিস্টার রামসের প্রান্ত ঝোলানো টাই থেকে শুরু করে অর্ধবোতামযুক্ত ওয়েস্টকোট, তার অবিসংবাদিতা আর অন্যান্য যা পরিধান করে মিস্টার রামসে, সেগুলোর মতোই তার বুটজোড়া দেখতেও বেশ চমৎকার, শৈল্পিক আর বিশাল। লিলি তার পরিধেয় সকল কিছুকে নিজের পায়েই চলতে দেখে। মিস্টার রামসের উচ্ছ্বাসের অভাব, কর্কশ, বদ্রাগী আর আমেজের অভাব থাকলেও পরিধেয় সকল কিছু বেশ অভিব্যক্তিপূর্ণ। লিলি উচ্ছ্বসিত হয়ে বলল, কি চমৎকার বুটজোড়া আপনার। যেখানে মিস্টার রামসে তার আত্মায় মানবিক স্পর্শ চাইছেন, তার রক্তাক্ত হাত, তার ক্ষতবিক্ষত হৃদয়টা দেখাচ্ছেন, তার কাছে করুণা ভিক্ষা চাইছেন, সেখানে লিলি আনন্দে গদগদ হয়ে বলছে, আহ কি সুন্দর বুটজোড়া। এই কি তার পাওনা? লিলি লজ্জিত বোধ করল। আর তাই লিলি অপেক্ষা করতে লাগলো এর পাওনা হিসেবে মিস্টার রামসের আকস্মিক গর্জন আর ধ্বংসাত্মক বদ মেজাজের মুখোমুখি হতে হবে। কিন্তু রাগ না দেখিয়ে মিস্টার রামসে বরং হাসল। তার কাঠিন্য, আচ্ছাদন, দুর্বলতা খসে পড়ল। লিলিকে দেখানোর জন্য পাটা উঁচু করে ধরে মিস্টার রামসে বললেন, হ্যাঁ, এগুলো উঁচু মানের বুট। ইংল্যান্ডের কেবল একজন কারিগর এই বুট বানাতে পারে। মিস্টার রামসে বললেন, বুট হচ্ছে মানবজাতির জন্য প্রথম সারির অভিশাপ। জুতোর কারিগররা মানুষকে পঙ্গু বানানোর আর অত্যাচার করার ব্যবসা খুলে বসেছে। এই জিনিস মানবজাতির সবচেয়ে একরোখা স্বভাব আর বিকৃতির ফসলও। এই বুট যেভাবে বানানো উচিত সেভাবে না বানানোর কারণে মিস্টার রামসের যৌবনের সেরা সময়ে খেসারত দিতে হয়েছে। লিলি যেহেতু ঠিক এভাবে বানানো বুট দেখেনি, তাই মিস্টার রামসে তার পা দেখাচ্ছেন। মিস্টার রামসে তার ডান পা, তারপর বাম পা উঁচু করছেন। বুটজোড়া পৃথিবীর সেরা চামড়া দিয়েও তৈরি। বেশিরভাগ চামড়া বাদামি কাগজ বা বোর্ড পেপার ছাড়া আর কিছু না। এখনও শূন্যে উঁচু করে ধরে মিস্টার রামসে তার বুটজোড়ার দিকে আত্মতৃপ্তি নিয়ে তাকিয়ে আছেন। লিলি ভাবল, তারা এমন একটা দ্বীপে এসে পৌঁছেছে যেখানে শান্তি বাসা বাঁধে, শুদ্ধতা নতুন করে রাজত্ব শুরু করে, সূর্য সদা সজাগ থাকে। ভালো বুটজোড়ার আশীর্বাদ পুষ্ট এক দ্বীপ এটা। লিলির হৃদয়ে মিস্টার রামসের জন্য আর্দ্র হলো। মিস্টার রামসে বললেন, এবার দেখি তুমি জুতোর ফিতা বাঁধতে পারো কি না। লিলির দুর্বলতা ঘৃণা করল মিস্টার রামসে, আর তাকে নিজের আবিষ্কৃত কৌশল দেখালো। বলল, একবার যদি ভালোভাবে বাঁধতে পারো তবে তা আর খুলবে না। 3 বার মিস্টার রামসে লিলির জুতোর ফিতা লাগালো আর খুলল। কেন এমন অসময়ে? লিলির ভেতরে মিস্টার রামসের জন্য সহানুভূতির ঝড় উঠল। তার জুতোর ফিতের কাছে মিস্টার রামসের থেমে থাকার সময় যেন সেও থেমে গেল।
মুখে রক্ত দৌড়ে বেড়ালো আর নিজের নিষ্ঠুরতার কথা ভেবে চোখ ভারী হয়ে পানি চলে এলো। মিস্টার রামসেকে কিছুক্ষণ আগেই লিলি অভিনেতা বলেছে। এভাবে মিস্টার রামসের অধীনে দাঁড়িয়ে থেকে লিলির মিস্টার রামসেকে অসীম উচ্ছ্বসিত এক চরিত্র মনে হলো। মিস্টার রামসে জুতো বাঁধেন, নিজের বুট কেনেন। যে ভ্রমণে তিনি বের হয়েছেন সেখানে তার সাহায্যকারী কেউ নেই। এখন লিলির ইচ্ছা হলো কিছু বলে, যদি সে কিছু একটা বলতে পারত। এদিকে ওরা চলে এসেছে, ক্যাম আর জেমস। ওরা ছাদ বারান্দায় এসে দাঁড়িয়েছে। এক দুঃখী জোড়া পাশাপাশি হেলে দুলে হেঁটে আসছে। কিন্তু জেমস আর ক্যামের এভাবে আসাটা কেন লিলির একটু অন্যরকম লাগলো। লিলি বিব্রত না হয়ে পারল না। ছেলেমেয়ে দুটো একটু হাসি মুখে আসতে পারত। এখন তারা চলে যাচ্ছে বলে লিলি যা দিতে পারল না, অন্তত ছেলে মেয়ে দুটো মিস্টার রামসেকে তা দিত। লিলিকে আকস্মিক এক শূন্যতা আর বিষণ্ণতা ঘিরে ধরল। তার অনুভূতিটা দেরিতে এসেছে। এখন সে তৈরি, কিন্তু মিস্টার রামসের আর তার প্রয়োজন নেই। এখন মিস্টার রামসে হয়ে গেছেন একজন বিশেষ বয়োবৃদ্ধ লোক, লিলিকে যার কোনো প্রয়োজন নেই। কাঁধের চারপাশে মিস্টার রামসে একটা ন্যাকপ্যাক ঝুলিয়েছেন। সেখানকার লোকদের জন্য নিয়ে যাওয়া উপহারের কিছু তিনি নিয়েছেন। অনেকগুলো প্যাকেট নিয়ে যাচ্ছে তারা, বাদামি কাগজে মোড়া প্যাকেটগুলো। তিনি ক্যাম্পকে একটা আলখাল্লা আনতে ভেতরে পাঠিয়েছেন। একটা অভিযানে যাওয়ার সময় দলনেতা যেমন দেখায়, সব দিক মিস্টার রামসেকে এখন তেমন দেখাচ্ছে। যাত্রা শুরু হলো। মিস্টার রামসের দৃঢ় পায়ের সামরিক পদধ্বনি তুলে সেই চমৎকার বুটজোড়া পরে হাতে বাদামের প্যাকেট নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেল, আর তার বাচ্চারা তাকে অনুসরণ করল। ছেলেমেয়ে দুটোকে দেখে মনে হলো ভাগ্য তাদের এক নির্মম অভিযানে পাঠাচ্ছে। এখনও বয়স কম বলে পিতার বর্তমানে তাদের নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই। বাবাকে বাধ্যগত সন্তানের মতো অনুসরণ করাই তাদের নিয়তি। কিন্তু তাদের চোখের বিবর্ণতাই বলে দেয় বয়সের তুলনায় বেশি এই গুরুভার নীরবে বইতে হচ্ছে তাদের। বাগানের শেষ মাথা পার করতেই লিলির কাছে মনে হলো যেন সে একটা মিছিল দেখছে। কিছু সাধারণ অনুভূতির ধকলে কিছুটা নড়বড়ে, কিছুটা ধীর একটি ছোট্ট দল একত্রে হেঁটে যাচ্ছে। দৃশ্যটা অদ্ভুত সুন্দর লাগলো লিলির কাছে। তাকে অতিক্রম করার সময় মিস্টার রামসে তার হাত উঁচু করে লিলিকে স্যালুট জানালেন। কি চমৎকার মুখখানা মিস্টার রামসের, ভাবল লিলি। তাৎক্ষণিকভাবে যে সহানুভূতি তার কাছ থেকে চাওয়া হয়নি তা ব্যক্ত না করতে পারার জটিলতা লিলিকে বিব্রত করল। কিন্তু কেন এমন হলো? রাতের পর রাত সেই কিচেন টেবিলটা নিয়ে ভাবার কারণে হয়তো। মিস্টার রামসের চিন্তার প্রতীক হিসাবে সে কিচেন টেবিলের কথা অ্যান্ড্রিওকে বলেছিল। একটা বিস্ফোরিত কার্তুজের ছিটা গায়ে লাগায় অ্যান্ড্রিও তাৎক্ষণিকভাবে মরে গেছে। লিলি তাকে স্মরণ করল। কিচেন টেবিলটা ছিল কাল্পনিক, অনাড়ম্বর, কঠিন, নগ্ন, সাজসজ্জাহীন। টেবিলটার গায়ে কোনো রং ছিল না। সকল প্রান্ত আর ধার একেবারে মসৃণ ছিল। মিস্টার রামসে সবসময় এর দিকে তাকিয়ে থাকতেন। নিজেকে অন্যমনস্ক বা টেবিলটা বিস্তৃত হতে দিতেন না, যে পর্যন্ত না তার চোখ জ্বালা করে। আর তিনি নিজেই এই অনাড়ম্বর টেবিলের অংশ হয়ে ওঠেন। ব্যাপারটা লিলিকে দারুণভাবে চমৎকৃত করেছিল। ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লিলি। লিলির মনে পড়ল এরপর কিছু দুশ্চিন্তা এই মুগ্ধতাকে বিনষ্ট করেছিল। খুব শুদ্ধ কিছু নয় অবশ্য। লিলির মনে হলো নিশ্চয়ই টেবিলটা নিয়ে মিস্টার রামসের মনে সন্দেহ ছিল, যেমন টেবিলটা কোনো বাস্তবিক টেবিল কিনা, এই টেবিলটাকে তার সময় নেওয়ার যোগ্য কিনা, তিনি এটাকে শেষমেশ খুঁজে পেয়েছেন কিনা। লিলি অনুভব করল মিস্টার রামসের সন্দেহ ছিল, কিংবা এ নিয়ে খুব কম সংখ্যক মানুষের সাথে কথা বলতেন। লিলির সন্দেহ হলো এই নিয়েই হয়তো তারা স্বামী স্ত্রী গভীর রাত পর্যন্ত কথা বলেছিল, আর তাই পরদিন মিসেস রামসেকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আর কিছু তুচ্ছ বিষয় নিয়ে লিলির সাথে মিস্টার রামসের মন কষাকষি হয়েছিল। কিন্তু এখন আর তার এই টেবিলটা নিয়ে, বুটজোড়া নিয়ে, ফিতের বাঁধন নিয়ে কথা বলার মানুষ নেই। সে সময়টা মিস্টার রামসের মুখটা কাউকে গ্রাস করার জন্য উদ্গ্রীব এক সিংহের মতো ছিল। একটা উগ্র ও হামবড়া ভাব ছিল তার মধ্যে, যা এখনও লিলিকে সতর্ক করছে আর তাকে তার স্কার্ট উঁচু করে ধরতে উৎসাহ দিচ্ছে। আর তারপর হলো এই পুনঃসঞ্জীবন, এই আকস্মিক ঝলক, যখন লিলি মিস্টার রামসের বুটজোড়ার প্রশংসা করল। সাধারণ মানুষের জীবনের শক্তি আর ইচ্ছা শক্তির আকস্মিক মুক্তিলাভ, যা চূড়ান্ত পর্যায়ে সে গৃহীত ও পরিবর্তনশীল।
কারণ মিস্টার রামসের মন সদা পরিবর্তনশীল আর স্বচ্ছ। ব্যাপারটা লিলির কাছে নতুন, আর এই অনুভূতি ধারণ করার কারণে নিজের উপর লিলি এখন বিরক্ত ও লজ্জিত। যেখানে বোঝাই গেছে মিস্টার রামসে তার দুশ্চিন্তা আর আকাঙ্ক্ষা আড়াল করছিলেন, আর সহানুভূতি পাওয়ার আশা, প্রশংসা পাওয়ার ইচ্ছা, কৌতূহলবশত অন্যের সাথে বা নিজের সাথে এই ফালতু কথাবার্তা অন্য একটি দিকে বাঁক নিয়েছিল, তাকে পরিণত করেছিল ধরাছোঁয়ার বাইরে সেই ছোট্ট মিছিলের কর্ণধারে। কি একটা অসাধারণ মুখ মিস্টার রামসের! সদর দরজাটা ধরাস ধরাস শব্দ করছে। একরকম মুক্তি আর একরকম বিষণ্ণতায় দীর্ঘশ্বাস ফেলে লিলি ভাবল, তারা তাহলে চলেই গেল। কাটা ঝোপের মতো তার মুখের ওপর সেই অনুভূত সহানুভূতি আবার ফিরে এসেছে। লিলির মন এখন দুই ভাগে ভাগ হয়ে আছে। এক ভাগ তাকিয়ে আছে স্থির আর অস্পষ্ট দিনটার দিকে, তাকিয়ে আছে লাইট হাউসটার দিকে, যা আজ সকালে বেশ দূরবর্তী আর অস্পষ্ট দেখাচ্ছে। আর এক ভাগে লিলি দৃঢ় ও স্থিরভাবে এই বাগানেই আটকে আছে। লিলির মনে হচ্ছে তার ক্যানভাস যেন নিজে নিজেই ভেসে নিজের জায়গা করে নিয়েছে, আর তার ভীষণ সামনে এসে শুভ্রতার চমক ছড়াচ্ছে। ক্যানভাসটা যেন তার শীতল দৃষ্টি দিয়ে লিলির তাড়াহুড়া, দুশ্চিন্তা, মূর্খতা আর হুটহাট আবেগের অপচয়ের জন্য তিরস্কার করছে। মারাত্মকভাবে নিজের দিকে লিলিকে পুনঃ আহ্বান জানিয়েছে। মিস্টার রামসের নেতৃত্বে চলা সেই মিছিল চোখের সীমানা পার করার পর যে অসংযত অস্থিরতা তৈরি হয়েছিল, তা দূর করে প্রথমে তার মন জুড়ে শান্তি ছড়িয়ে দিয়েছে, তারপর এনে দিয়েছে এক শূন্যতা। লিলি শূন্য দৃষ্টিতে শুভ্র দৃষ্টির ক্যানভাসটার দিকে তাকালো। তারপর তার চোখ ক্যানভাস থেকে বাগানের দিকে চলে গেল। কিছু একটা সমস্যা ছিল, লিলি মনে করার চেষ্টা করল। এখানে রেখা কাটার ক্ষেত্রে নীল আর বাদামি গর্তের সবুজ ঝোপটা আর আশেপাশের বস্তু, এসব কিছুর মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল। কিছু সমস্যা বহুদিন ধরে তার মাথায় জট পাকিয়েছিল, আর তাই সময় সময় এগুলো উকি দিত। যেমন ব্রম্পটন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময়, চুল আঁচড়ানোর সময় সে আবিষ্কার করত যে সে এই ছবিটাই আঁকছে, চোখ বুলাচ্ছে আর তার কল্পনায় সেই সমস্যার জট খুলছে। কিন্তু মনে মনে পরিকল্পনা করা আর বাস্তবে ব্রাশ তুলে ক্যানভাসে প্রথম দাগ কাটার মধ্যে যে রাজ্যের ব্যবধান! মিস্টার রামসের সামনে বিচলিত হয়ে লিলি তখন ভুল ব্রাশটা হাতে নিয়েছিল, আর তার ইজেলটাও এত ভয়াতুরভাবে রেখেছিল যে এর কৌণিক অবস্থানটাও ঠিক ছিল না। এখন লিলি তা ঠিক করে রাখল, আর এই কাজগুলো করতে করতেই তাকে অমনোযোগী করে তোলা সেই সব অযৌক্তিক আর অসঙ্গত বোধ সরে গেল। তাকে মনে করিয়ে দিল সে কে, কিভাবে সে আজ এই ব্যক্তিতে পরিণত হয়েছে, আর মানুষের সাথে তার সম্পর্কটাই বা কেমন। লিলি তার হাত উঠিয়ে ব্রাশটা উঁচু করে ধরল। কয়েক মুহূর্তের জন্য ব্রাশটা কষ্টকর ভঙ্গিতে কেঁপে উঠল, কিন্তু উত্তেজনায় উচ্ছ্বসিতও হলো। কোথা থেকে শুরু করা যায়, প্রথম দাগটা কোথায় দিতে হবে, এটাই কি আসলে ভাবার বিষয়? একটা রেখা টানার মধ্যে অসংখ্য ঝুঁকি থেকে যায়, যেখানে সিদ্ধান্ত বারবার বদলে যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো পরিকল্পনায় ভাবার সময় সহজ মনে হয়, কিন্তু তা বাস্তবায়ন বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক যেভাবে পাহাড়ের চূড়ায় ঢেউ নিজে থেকেই ভারসাম্যযুক্ত একটা আকৃতি নিয়ে নেয়, কিন্তু একজন সাঁতারু এর মাঝে গভীর খাদ আর ফেনাযুক্ত ঢেউয়ের চূড়ায় দুভাগ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। তবে সকল ঝুঁকি সহই শুরু করতে হয়, দাগটা কাটতে হয়। সামনে এগোনো আর পেছনে ফিরে যাবার এক অদ্ভুত শারীরিক চঞ্চলতা সহ লিলি ক্যানভাসে শেষমেশ তার প্রথম দাগটা বসিয়েই দিল। ব্রাশটা নেমে এলো, সাদা ক্যানভাসে বাদামি রং বিচ্ছুরিত হলো, একটা তরল দাগ থেকে গেল। দ্বিতীয়বার, এরপর তৃতীয়বার সে ব্রাশের ছোঁয়া লাগালো ক্যানভাসে। থেমে যেতেই রঙগুলো জল করতে লাগলো। একটা নাচের তালের মতো যেন থেমে থাকা আর ছবি এঁকে যাওয়ার মধ্যে সম্পর্ক রাখল লিলি। বারবার ব্রাশ ক্যানভাসে ছোঁয়াতে লাগলো, বারবার থেমে গেল। তবে বাদামি তরল রঙের চঞ্চল দাগগুলো বেশিক্ষণ স্থির থাকলো না, বরং সেগুলো একসাথে জট পাকিয়ে একটি ছোট জায়গা আবদ্ধ করে নিল। এখন লিলির মনে হলো সে যেন একটা ঢেউয়ের গর্ভে চড়ে আরও কিছু ঢেউয়ের পাহাড় তার দিকে এগিয়ে আসতে দেখছে। ছবি আঁকার সময় এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? দুই পা পেছনে গিয়ে ক্যানভাসের দিকে তাকিয়ে লিলি ভাবল, এই একই জায়গায় সে আবার দাঁড়িয়ে আছে। আড্ডা থেকে, জীবন থেকে, সমাজ থেকে তার এই পুরনো শত্রুর কাছে এসে
আবার তাকে দাঁড়াতে হয়েছে। এই বিশেষ ভিন্ন জিনিসটা, এই সত্যটা, এই বাস্তবতাটা হঠাৎ তার হাতে হাত রাখল, শক্তভাবে তার মুখের অপর পাশ ধরে তাকে মনোযোগী করে তুলল। লিলি অর্ধ ইচ্ছুক অর্ধ অনিচ্ছুক। সবসময় কেন লিলি এভাবে কাজের ভেতরে নামে আবার বের হয়ে যায়? কেন সে একটু শান্তিতে থাকে না? বাগানে বসে থাকা ক্যারমিকেলের সাথে কথা বলতে যায় না? এই কোনো কাজে ঢোকা আর বের হয়ে আসাটা একেবারে সহবাসের মতন একটা ব্যাপার। পূজনীয় সকল বস্তু পুজো পেয়েই খুশি হয়। পুরুষ, নারী বা দেবতা সবাই তার সামনে কাউকে নত হতে দেয়, কিন্তু তা পাবার বিশেষ ভঙ্গিটা একটা দুর্বল টেবিলে আবছায়া ফেলা বাতির উপর সাদা ঢাকনার মতো, যা একজনকে অবিরাম যুদ্ধে লিপ্ত করে, এমন কিছু নিয়ে যুদ্ধ করতে বাধ্য করে যে ব্যাপারে তার দক্ষতা কম। সবসময় যখনই সে ছবি আঁকার সাথে জীবনের তরলতা বিনিময় করতে যায়, তখনই কিছুক্ষণের জন্য নিজেকে তার নগ্ন মনে হয়। তার তখন মনে হয় যে সে যেন এক জন্ম না নেওয়া আত্মা, শরীর বিচ্ছিন্ন এক আত্মা, যে কিনা এক কাল্পনিক চূড়ার সামনে দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে আর সকল সন্দেহের বিস্ফোরণের সামনে একেবারে অপারগ। তাহলে কেন তাকে ছবি আঁকতেই হবে? লিলি ক্যানভাসের দিকে তাকালো, হালকা তরল রঙের রেখা টানল। হয়তো ছবিটা চাকর বাকরে শোবার ঘরে শোভা পাবে, কিংবা এটা হয়তো মুড়িয়ে সোফার নিচে রেখে দেওয়া হবে। তাহলে এসবের মানে কি? আর তারপর লিলি শুনতে পেল কোনো একটা কণ্ঠ বলছে, মেয়েরা ছবি আঁকতে পারে না, সৃষ্টি করতে পারে না। একটা নির্দিষ্ট সময় পর নিজস্ব রূপ নেওয়া অভ্যস্ত এক বিদ্যুৎ প্রবাহ খেলে গেল লিলির মনের ভেতর। এটা এমন ধরনের একটা বাক্য যা মানুষ অজান্তেই পুনরুক্তি করে, কথাটা আসলে কে বলেছিল তা না ভেবেই। লিখতে পারে না, ছবি আঁকতে পারে না। পরবর্তী রেখা নিয়ে ভাবতে ভাবতে লিলি অন্যমনস্কভাবে দুশ্চিন্তা নিয়ে নিজেই বসল, নিজেই বলল। বস্তুগুলো তার সামনে জাল বুনছে, প্রসারিত হচ্ছে। লিলি অনুভব করছে এগুলো তার চোখে চাপ ফেলছে। তারপর হঠাৎ তার কাজ সচল করার জন্য যে রস প্রয়োজন তা যেন আপনা আপনি ফোয়ারার মতো নিঃসরিত হলো। নীল আর গেরুয়া রঙের মধ্যে ব্রাশ ডুবিয়ে সে অনিশ্চয়তায় ভাসতে লাগলো, এদিক ওদিক ব্রাশ ঘোরাতে লাগলো। কিন্তু এখন ব্রাশটা ভারী হয়ে গেছে আর কিছুটা ধীরেই চলছে। লিলিকে নির্দেশিত তালটা যেন কেটে গেছে। লিলি একবার ঝোপের দিকে আর একবার তার ক্যানভাসের দিকে তাকাচ্ছে। তালটা এত জোরালো যে এটা নিজের গতির সাথে লিলিকে ধরে রাখতে পারেনি। এখন নিশ্চিতভাবে বাহ্যিক বস্তুর প্রতি লিলি অসচেতন হয়ে পড়ছে, আর তাই সে তার নিজের নাম, নিজের ব্যক্তিত্ব, তার চেহারা সব ভুলে গেছে। ভুলে গেছে ক্যারমিকাল এখনও সেখানে আছে কি নেই তা খেয়াল করতে। সবুজ আর নীল রং দিয়ে কাজ করার সময় লিলির মন সেই জলজলে জঘন্য নির্দয় খালি জায়গাটার উপর একটি উচ্ছ্বসিত ফোয়ারার মতো গভীরতা, দৃশ্য, নাম, প্রবাদ, স্মৃতি আর পরিকল্পনা নির্গত করল। লিলির মনে পড়ল চার্লস টান্সলে এই কথাটি বলেছিল, মেয়েরা ছবি আঁকতে পারে না, লিখতে পারে না। ঠিক এখানে দাঁড়িয়েই সেদিন লিলি ছবি আঁকছিল, আর লিলির পেছনে এসে তার খুব কাছে দাঁড়িয়ে বলেছিল কথাটা টান্সলে। এই ঘটনাটা মনে করতেও লিলির ঘৃণা হয়। টান্সলে তার নিজের দারিদ্র্য আর নীতি জাহির করতে যে শব্দগুলো ব্যবহার করত তা হলো হাতে বানানো বিড়ি, 5 পেনি 8 ছটাক। কিন্তু যুদ্ধও লিলির নারীত্বের হুল ছেটে দিয়েছে। তাহলে লোকে একসময় তাকে আর টান্সলে বলতো শয়তানদ্বয়, 2 লিঙ্গের 2 শয়তান। টান্সলে সবসময় তার বগলের নিচে একটা বই বহন করত, একটা বেগুনি রঙের বই। টান্সলে কাজ করত, বসে থাকত। লিলির মনে পড়ল তীব্র রোদের মধ্যে টান্সলে কাজ করত। রাতের খাবারের সময় একেবারে সবার মাঝখানে বসত সে। কিন্তু এসব ছাপিয়ে সৈকতের দৃশ্যটা তার আজ মনে পড়ছে। দৃশ্যটা মনে রাখার মতো। বেশ জোর হাওয়া বইছিল সেদিন সকালবেলায়। সবাই সৈকতে নেমে গিয়েছিল। পাথরের পাশে বসে মিসেস রামসে বসে বসে চিঠি লিখছিল। মিসেস রামসে লিখছিল আর লিখছিল। সাগরে কিছু একটা ভেসে থাকতে দেখে মিসেস রামসে উচ্ছ্বসিত হয়ে বলেছিল, ওটা কি গলদা চিংড়ি ধরা ঝাঁপি না? ওটা কি উল্টে রাখা নৌকা না? মিসেস রামসে ক্ষীণদৃষ্টি ছিল বলে বেশি দূর দেখতে পেত না। তখন চার্লস টান্সলে যথাসম্ভব আন্তরিকতার সাথে তাকে সাহায্য করেছিল। টান্সলে 6 করা 9 করা খেলা শুরু করেছিল। টান্সলে আর লিলি দুজন সমতল কালো কিছু পাথর বেছে নিয়েছিল আর সেগুলো ঢেউয়ের ওপর ছুঁড়ে দিচ্ছিল।
বারবার মিসেস রামসে তার চশমা দিয়ে সেদিকে তাকিয়ে হাসছিল। টান্সেলের সাথে তখন কী নিয়ে কথা হয়েছিল লিলির এখন মনে নেই, তবে মনে আছে চার্লস টান্সেলে হঠাৎ খুব অমায়িক হয়ে উঠেছিল। সে আর টান্সেলে পাথর ছুটছিল আর মিসেস রামসে তা দেখছিল। লিলি ভাবল মিসেস রামসে এইসব বিষয়ে বেশ সচেতন ছিল। টান্সেলে আর লিলির পাথর ছোড়াছুড়ি খেলার সময় মিসেস রামসে কয়েক পা পিছিয়ে চোখ পাকাচ্ছিল। সিঁড়িতে জেমসের সাথে বসে থাকা ছবিটার নকশা কিছুটা বদলালে ভালো হবে, সেখানে ছায়ার ব্যবস্থা রাখা উচিত। যখন লিলি টান্সেলের সাথে সেই ছ করা ন করা খেলা আর পুরো সৈকতের দৃশ্যটা ভাবল, তার মনে হলো কোনো না কোনোভাবে দৃশ্যটা মিসেস রামসের পাথরের পাশে হাঁটুতে লেখার একটা প্যাড নিয়ে বসে থাকার সাথে, তার চিঠি লেখার সাথে সম্পর্কযুক্ত। মিসেস রামসে অসংখ্য চিঠি লিখছিল, মাঝে মাঝে বাতাস একটা দুটো কাগজ উড়িয়ে নিচ্ছিল। লিলি আর টান্সেলের সমুদ্রের পানি থেকে একটা পৃষ্ঠা উদ্ধার করে এনেছিল। কিন্তু মানুষের আত্মারে কেমন শক্তি, লিলি ভাবল। সেই নারীর পাথরের পাশে বসে বসে চিঠি লেখাটা সকল কাঠিন্যকে সরলতায় বদলে দিত। এই রাগগুলো, অস্বস্তিগুলো পুরনো মাদুরের মতো মলিন করে দিত। মিসেস রামসে এটা ওটা জুড়ে দিতে জানত। তারপর এই অসহনীয় কথাবার্তা, এই আক্রোশগুলো, তার আর টান্সেলের সেই ঝগড়াগুলো একেবারে অনর্থক আক্রোশমূলক। এই আক্রোশগুলো থেকে কিছু একটা তৈরি করে নিত। সৈকতের এই দৃশ্যটা এমন একটা উদাহরণ, এই যে বন্ধুত্বের ভালো লাগার মুহূর্ত যা বেঁচে আছে, তাও এতগুলো বছর চলে যাওয়ার পর। আর তাই লিলি এখন টান্সেলের সাথে তার স্মৃতিকে এই দৃশ্যেই নাইয়ে নিল বা পুনঃসজ্জিত করে নিল, আর মনের সেই কোণও রেখে দিল যেখানে রাখা কোনো কিছু একটা শিল্পের মতো মানুষকে প্রভাবিত করে। শিল্পের মতো। ক্যানভাস থেকে ড্রয়িং রুমের সিঁড়ির দিকে তাকিয়ে লিলি আবার বলল, এখন একটা বিরতি নেওয়া উচিত। বিরতি নিয়ে অস্পষ্টভাবে সামনের দৃশ্যের দিকে তাকিয়ে লিলির মনে সেই পুরনো, সেই বিশাল এক প্রশ্ন জাগল যা মানুষের মনের আকাশে অবিরত ঢুকতে থাকে। যখন লিলি আবিষ্কার করল তার দক্ষতায় টান পড়েছে, স্থির হয়ে আছে, থেমে আছে, অন্ধকারের মতো ঘনীভূত হয়ে আছে, তখন তার মনে হলো এমন মুহূর্তেই এরকম সাধারণ প্রশ্ন যথাযথভাবে স্পষ্ট হয়। জীবনের মানে কি? এই তো খুব সাধারণ একটা প্রশ্ন, এমন প্রশ্ন যা একজন মানুষের কাছে বয়সের সাথে সাথে গুরুত্ব হারাতে থাকে। জীবনের মানে কি? এ নিয়ে লিলির চরম অনুধাবন কখনো আসেনি। আসলে চরম অনুধাবন কখনো হয়তো আসার কথাও না, যদি না কিছু প্রাত্যহিক অলৌকিকতা, প্রজ্বলন, ম্যাচ কাঠি হুট করে অন্ধকারে জ্বলে না ওঠে। এই যেমন আজকের অনুভূতিটা, এটা সেটা আরও কিছু। সে নিজে ও চার্লস টান্সেলে আর ভেঙে পড়া ঢেউ, মিসেস রামসে তাদের এক করেছেন। মিসেস রামসে যেন বলছেন জীবন এখানে থেমে আছে। মিসেস রামসে এই মুহূর্তটাকে চিরতরুণ ও স্থায়ী করে রেখেছেন। যেন অন্য এক পৃথিবীতে লিলিও মুহূর্তকে এরকম স্থির করে রাখার চেষ্টা করছে। এটাই অনুধাবনের নিয়ম। বিশৃঙ্খলার মধ্যেও আছে একটা আকৃতি, অনন্তকালের অতিবাহন আর প্রবাহ। লিলি মেঘের আসা যাওয়া আর পাতার দোল খাওয়ার দিকে তাকালো। জীবনের স্থিরতার কাছে হেরে যায়। জীবন এখানে থেমে আছে, মিসেস রামসে বলেছেন। মিসেস রামসে, মিসেস রামসে, লিলি বারবার বলল। এই সকল অনুধাবনের জন্য মিসেস রামসের কাছে লিলি ঋণী। চারপাশ শুনশান, মনে হচ্ছে এই বাড়িতে কেউ কুটোটাও নাড়ছে না। জানালায় নীল সবুজ পাতার প্রতিফলন সমেত সকালের রোদে বাড়িটাকে ঘুমাতে দেখল লিলি। মিসেস রামসের সম্পর্কে যে ক্ষীণ ভাবনা লিলি ভাবছিল, তা যেন এই নীরব বাড়িটার সাথে, কুয়াশার সাথে, এই চমৎকার সুন্দর সকালের বাতাসের সাথে তাল রেখেই ভাবছিল। কল্পনাটা ক্ষীণ আর অবাস্তব হলেও ভীষণ শুদ্ধ আর উত্তেজক ছিল। লিলি আশা করল কেউ যাতে জানালা না খুলে বা বাড়িটা থেকে বের না হয়ে আসে, যাতে সে আরও কিছুক্ষণ ভাবতে পারবে, ছবি আঁকতে পারে। লিলি তার ক্যানভাসে মন দিল, কিন্তু কিছুটা কৌতূহল তাড়িত হয়ে, কিছুটা প্রকাশ করতে না পারা সহানুভূতির অস্বস্তি নিয়ে দ্রুত বাগানের শেষ মাথায় ছুটে গেল। সৈকতে নেমে গেল সেই ছোট দলটির পাল তোলা নৌকাটা দেখতে। সমুদ্রে ভেসে যাওয়া অনেক ছোট ছোট নৌকোর মধ্যে কিছু কিছু নৌকার পাল গুটিয়ে রাখা আছে, কিছু নৌকা বেশ ধীর লয়ে ভাসছে। খুব শান্তভাবে এগোনোর কারণে একটা নৌকা অন্য নৌকাগুলো থেকে বেশ বিচ্ছিন্ন দেখাচ্ছে। নৌকাটার পাল সবেমাত্র নড়াচড়া শুরু করেছে। লিলি অনুমান করছে
সেই দূরের একেবারে ধীর নৌকাটায় মিস্টার রামসে বসে আছেন ক্যাম আর জেমসকে নিয়ে। এখন তারা পাল তুলেছে। কিছুটা সময় স্থির আর নিশ্চুপ থেকে নৌকাটা এখন স্থিরভাবে সমুদ্রের অন্য সব নৌকার মাঝে জায়গা করে নিয়ে নিজস্ব গন্তব্যে রওনা দিয়েছে।